বড় প্রসঙ্গগত যদি, কারণ আমার মনে হয় যে এক্ষেত্রে কিন্তু কবির এবং আবৃত্তিকারের পথ কোনোভাবেই আলাদা নয়। অনুশীলনের ক্ষেত্রে আপনাদের অনেক অন্যান্য অনুশীলন করতে হয়, কণ্ঠ চর্চা, উচ্চারণের চর্চা, কারণ এখনো পর্যন্ত প্রচুর ভুল উচ্চারণ আমাকে পীড়া দেয়। কবিদের কণ্ঠেও আবৃত্তিকারদের কণ্ঠেও আমার বলতে কোনো দ্বিধা নেই। বাংলায় ফ হয় না, এটা এখনো সৃজিতকে একটা ছবি শেষ সিনে বোঝাতে হয়। খুন করার সময় একজন লোক আরেকজনকে বলছে বাংলায় ফ বলে কিছু হয় না বাবু। মানে সৃজিত এত রেগে গেছিল ভয়ের উচ্চারণ শুনতে শুনতে যে খুনের একটা দৃশ্যে সেই রকম সংলাপ ঢুকিয়েছিল। কিন্তু জোকস অ্যাপার্ট, আমি যদি বলি যে বাঙালিদের উচ্চারণ নিয়ে সচেতনতা কম, সেগুলো পরের বিষয়। কিন্তু একটা অনুশীলন যেটা খুব জরুরি, যেটা ব্রতকৃতি যেদিকে যেতে চাইছিলেন, সেটা হচ্ছে পড়াশুনো করা। আমি যে বিষয়টা নিয়ে কাজ করছি বা যে বিষয়টা নিয়ে জীবন অতিবাহিত করবো বলে স্থির করেছি, সেই জীবনটা ওই একটা চাল টিপে ভাত হয়েছে কিনা বোঝা যাবে না। পুরো হাঁড়িটা ফ্যান গেলে নামিয়ে এক হাঁড়ি ভাত খেতে হবে, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ ভাতটা সিদ্ধ হয়েছে, হয়নি, বা ভাত নিয়ে আমি দুটো মন্তব্য করতে পারবো। আমি অনেককেই দেখি, আমার তাদের সঙ্গে দেখা হয়েছে, আমার আক্ষেপও হয়। আমি কবির কথাও বলছি, আবৃত্তিকারের কথাও বলছি। আমি গত বছরের আগের বছর মনে আছে সিগনেট প্রেসে বসে আছি, আমার কবিতার বই বেরিয়েছে, পাঠকরা এসছেন, সই দিচ্ছি। তো একটি ছেলে এসে আমায় জিজ্ঞেস করলো, দাদা এই প্রেসে কিভাবে বই দেওয়া যায়? আমি বললাম যে এই প্রেসে আপনি পাণ্ডুলিপি জমা দিতে পারেন, যদি ওদের পছন্দ হয় ওরা তাহলে ছাপবেন। উনি বললেন যে হ্যাঁ আমি 6 মাস হয়ে গেল লিখছি, কিন্তু আমার কোনো বই নেই। আমি বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম, এবং কথাটা তিনি খুব মন থেকে বলছেন, আক্ষেপ থেকেই বলছেন যে 6 মাস লিখছি অথচ বই নেই। আমি তাকে আর বললাম না যে আমার মানে বই কত কত বছর পরে হয়েছিল এবং কত ডায়েরি বাতিলের পরে একটা ডায়েরি থেকে 28টা কবিতা বেছে একটা 16 পাতার বই হয়েছিল, ছোটি বই। সে বই এখন পাওয়াও যায় না। তো আমাদের প্রত্যেকেরই আমার মনে হয় যে, বা আমি যেমন একজনের একটা আবৃত্তি শুনলাম সুনীলদার কবিতার, সেই আবৃত্তিটা শুনে আমার মনে হলো সুনীলদা যা বলতে চেয়েছেন তিনি আবৃত্তির মাধ্যমে সম্পূর্ণ উল্টো কথা বলতে চাইছেন। তা আমি তাকে বললাম যে আপনি এই কবিতাটা যে পড়ছেন, আপনি সুনীলদার কি কি বই পড়েছেন কবিতার বই? তিনি বললেন বই পড়িনি তো, আমি যার কাছে শিখি উনি 7টা কবিতা দিয়েছিলেন, ওই 7টা কবিতা পড়েছি। আমি বললাম আপনি কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে আবৃত্তি করছেন মঞ্চে, আচ্ছা জয়া গোস্বামীর কথা কবিতা, আমারও তখন জেদ চেপেছে যে দেখি ইনি কিভাবে আসছেন মঞ্চে। তিনি মঞ্চে আবৃত্তি করছেন, আপনি জয়া গোস্বামীর কথা লেখা পড়েছেন। বললো ওই 8টা মতো উনি যেগুলো দিয়েছিলেন। তো তখন আমি ওকে বললাম যে দেখুন আপনি কিছু মনে করবেন না, আপনার কিন্তু কবিতায় অধিকার তৈরি হয়। তিনি খুব চটে গেলেন, আপনি এরকম বলছেন। আমি বললাম আমারও অধিকার তৈরি হয়নি, আমি বলছি না যে আমার অধিকার তৈরি হয়েছে, কিন্তু কবিতা বলবার যে অধিকার, তার জন্য একজন কবির কাছে পৌঁছতে হবে আপনাকে। আমি যেমন একটা কবিতা তখনই লিখবার কথা ভাবছি যখন আমি এইটুকু অন্তত বুঝছি যে আমার আগে কি কি লেখা হয়ে গেছে। আমি যদি সেটা না বুঝি, আমি তো আমার সময় স্রোতটাকে বুঝছি না। আমি 2023-এ দাঁড়িয়ে নিশ্চয়ই আমি রবীন্দ্রনাথের ভাষাকে অনুকরণ করব না। আমাকে বুঝতে হবে যে ভাষার একটা বিবর্তন হয়েছে বাংলায়, সেটা যুগ যুগ ধরে হয়েছে, একদিনে হয়নি। জীবনানন্দ একা এসে অনেকখানি ঘুরিয়ে দিয়েছিলেন, তারপরে সুনীলদা, শঙ্খবাবু, শক্তি চট্টোপাধ্যায় এরা আমূল পরিবর্তন করেছেন, তারপরে ভাস্কর দা, সুবোধদা, জয়দা এরা আবার ভেঙেছেন, জয়দেবদা, তারপরে মল্লিকাদি, একদিকে গীতা চট্টোপাধ্যায়, একদিকে কবিতা সিংহ, একদিকে নবনীতা দেবসেন, এদের হাতে অন্যভাবে ভাঙা হয়েছে, সমাজ চেতনার দিক থেকে অন্যভাবে ভাঙা হয়েছে। আমি যখন লিখতে আসছি 1990 সালে, 1991 সালে, তখন আমাকে বুঝতে হবে যে তার আগে কয়েকশো বছর ধরে বাংলা কবিতা চলছে। আমি তাতে একটা বিন্দু যোগ করার আগেও আমাকে জানতে হবে যে আমি
গঙ্গার কোথায় দাঁড়িয়ে আছি, মানে আমি মানে হরিদ্বারে দাঁড়িয়ে আছি, না লখনৌতে দাঁড়িয়ে আছি, না কলকাতায় দাঁড়িয়ে আছি। আমি যদি না বুঝে কলকাতায় গঙ্গার পাড়ে দাঁড়িয়ে হরিদ্বারের মতো একটা কবিতা লিখি, সেটা খুব বেখাপ্পা হবে, সেটা সেই সময়ের কবিতা হবে না, সেটা আমার কথাও হবে না। আবৃত্তির ক্ষেত্রেও আমার মনে হয় একই কথা প্রযোজ্য, যে আজকে জয় গোস্বামীর কবিতা আবৃত্তি করতে হলে রবীন্দ্রনাথ থেকে জয় গোস্বামী পর্যন্ত পড়ে পড়ে আসতে হবে। আমি কোনো এমন ভাবে বলছি না যে আমি কোনো জ্ঞানের কথা বলছি না, আমার মনে হয় বলেই বলছি, ভুল হলে ব্রতদিদি আছেন শুধরে দেবেন। সেটা হচ্ছে তার কারণ জয় গোস্বামীকে বুঝতে হলে তো রবীন্দ্রনাথকে বুঝতে হবে, রবীন্দ্রনাথকে বুঝতে হলে আমাকে কালিদাসকে বুঝতে হবে, অন্তত কালিদাস অব্দি বুঝতে হবে, তারপরে আমি গেলাম না, ঠিক আছে, মানে একটা মানে অন্তত একটা জায়গা নিয়ে একটা আমি ঠিক করে নিলাম, এটা আমার বন্ধনী, আমি কালিদাস থেকে জয় গোস্বামী, সুবোধ সরকার, জয়দেব বসু অব্দি, মল্লিকা সেনগুপ্ত অব্দি আসবো, অন্তত রবীন্দ্রনাথ থেকে আসবো। কিন্তু আমি যদি দেখি যে ও জয় গোস্বামীর কবিতা পড়লে তো বেশ করতালি মেলে, এবার আমি জয় গোস্বামীর কবিতা আর কিছু না পড়ে 3টে কবিতা পড়ি, যে কবিতাগুলো পড়া হয় সেই কবিতাগুলো পড়লাম, আমি একটা করতালি মেলে সেগুলোই পড়লাম। এবার এটা কিন্তু দর্শক শ্রোতাকেও একেবারে মূর্খ ভাববার কোনো কারণ নেই। আমি যখন মানে একটা কবিতা যখন বানিয়ে লেখা হয়, পাঠক কিন্তু বুঝতে পারেন, পাঠক হয়তো পাঠককে আমরা মঞ্চে থেকে সামনে পাই না ঠিকই, সেটা আমাদের একটা সুবিধেও, যে পাঠক কোথায় পড়ছে, এখন অবশ্য সুবিধা নেই, ফেসবুক আসাতে পুরোটাই অসুবিধে হয়ে গেছে, কিন্তু পাঠক ঠিক ধরতে পারেন যে এই কবিতাটা স্বতঃস্ফূর্ত ভাবে এসছে আর এই কবিতাটা বানিয়ে তোলা হয়েছে, এর মধ্যে সব আছে, প্রাণ নেই। আরেকটা আমি তোমার কাছে একটু জায়গাটা একটু জানতে চাইবো, সেটা তো আমার অনেক ছাত্রছাত্রীরাই ক্লাসে প্রশ্ন করে, ধরো কোনো একটা কবিতা সেদিন হয়তো পড়া হবে, সেটা গদ্য কবিতার ফর্মে লেখা, মানে এখন যেভাবে লেখা হয়, আমার কাছে অনেক সময় এই প্রশ্নটা আসে, এটা তাহলে এটা গদ্য নয় কেন, এটা কেন গদ্য নয়, এটাকে আমরা কেন কবিতা বলছি? তো আমি একটা সুনীলদার ইন্টারভিউ পড়েছিলাম, সেখান থেকে একটু তোমার কাছে জানতে চাইবো। আমি দেখো, আমার যেহেতু বাংলা সাহিত্য নিয়ে তো আমি পড়াশোনাটা করিনি, আমি নিজের ভালোবাসা থেকে জানার চেষ্টা করেছি। হ্যাঁ, যেটা আমার সুনীলদা একটা ইন্টারভিউতে লিখছেন যে উনি যখন আইওয়া থেকে ফিরছেন, ওই সময় ওনার মানে বাংলা কবিতার উপর নানা মানে এক্সপেরিমেন্ট করার কথা, যে আগে যেভাবে লেখা হয়নি উনি সেইভাবে লিখবেন। উনি বলছেন যে আমি ফিরে দেখলাম যে আমার সমসাময়িক কবিদের চেয়ে বিদেশি কবিতা আমি অনেক বেশি পড়েছি, যেহেতু আমি দীর্ঘ মানে বেশ কিছুটা সময় বাইরে আছি, এবং তখন ধরো আমেরিকা বা অন্যত্র ওই যে পুরোনো ট্র্যাডিশনটা ভেঙে বেরিয়ে আসার একটা প্রবণতা, মানে বিট মুভমেন্টের কথা বারবার করে সুনীলদা বলছেন, যে পুরোনো সুর থাকবে না, পুরোনো ট্র্যাডিশন, পুরোনো ছন্দ থেকে, মানে এবং প্রাতিষ্ঠানিকতা বিরোধী। এবং সুনীলদা আমার ইন্টারভিউতে মনে আছে এমন কথাও বলছেন যে আমি এমন এমন শব্দ ব্যবহার করতে শুরু করার কথা ভাবলাম যে শব্দটার কোনো মানে নেই, মানে নেই। এই যে একটা মানে যেটা চলছিল সেটা ব্রেক করে বেরোনো এবং একটা নতুন ভাষার জন্ম দেওয়া, হ্যাঁ, নতুন কবিতার ফর্ম জন্ম হচ্ছে, তাহলে বলার ক্ষেত্রেও সেটা হ্যাঁ, মানে একটা সময় ধরো কবিতা যেভাবে পড়া হতো, ওই আমি ওদের রেফারেন্স দিই উত্তম কুমারের নায়ক ছবিটা, যেখানে বলছে না যে এই অভিনয়ের ধারণটা পুরনো, হ্যাঁ আমি এইভাবেই অভিনয় করবো, তো বলার ধরনটাও পাল্টে পাল্টে যাচ্ছে, আবার লেখার ধরনটাও পাল্টে পাল্টে যাচ্ছে। তো এই জায়গাটা তুমি যদি একটু বলো, এবং এই যে প্রশ্নটা মাঝে মধ্যে ছেলেমেয়েদের মধ্যে থেকে আসে যে এটা গদ্য নয় কেন, এটাকে কেন কবিতা বলবো, এটা কিভাবে জাস্টিফাই করবে তুমি? এটার যে খুব ধরাছোঁয়ার উত্তর আমি দিতে পারবো তা নয়, কারণ আমারও অনেক অনেক লেখা আছে। মুশকিল হচ্ছে যে সেই অর্থে গদ্য বলবো না, আমি বলবো যে তথাকথিত ছন্দবিহীন যে কবিতা, সেই কবিতার কিন্তু বাংলায় পাঠক একটু কম। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু আমি নিজেই দেখেছি যে আমার যে সমস্ত বই
ছন্দবিহীন কবিতা সম্বলিত, তার যা আমি পাঠ প্রতিক্রিয়া পাই তার চাইতে ছন্দ সম্বলিত কবিতা নিয়ে যে সমস্ত বইগুলো তৈরি হয় তার পাঠ প্রতিক্রিয়া অনেক বেশি। কারণ ছন্দের হয়তো একটা স্মৃতিধার্য বিষয় আছে যে দুবার পড়লাম, তিনবার পড়লাম, যেহেতু অন্তমিল আছে এবং একটাই ছন্দে গাঁথা। ছন্দ তো মানুষের মধ্যে আছে, ট্রেনের দুলনির মধ্যেও ছন্দ আছে, মায়ের কোলে যখন আমরা ঘুমোতে যাই তার মধ্যেও ছন্দ আছে। ছন্দ এমন ভাবে গাঁথা আমাদের মধ্যে যে ছন্দ হয়তো আমাদের বেশি আকৃষ্ট করে। এবং গদ্য মনে রাখা, গদ্যে লেখা কবিতা মনে রাখা খুব কঠিন। তো কিন্তু আমার মনে হয় যে কেন সেগুলো গদ্য নয়, এই প্রশ্নটায় আসি। সেটা হচ্ছে যে সেটা বিষয়ের উপর নির্ভর করে। আমার ক্ষেত্রে মনে হয় যে কোন বিষয়কে সেটা ছুঁতে চাইছে এবং কিভাবে সেটাকে উপস্থাপিত করছে। আমি মানে খুব অন্যরকম একটা উদাহরণ দিই যে একটা মাঝ মাঠ থেকে আপনারা অনেকে এখানে আছেন যারা, আমি জানি না, আমার খুব স্বপ্নের সময় 86-তে কেউ মানে ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখেছেন কিনা, মারাদোনার খেলা। তো এবারে ওই যে মাঝ মাঠ থেকে প্রায় 7 জনকে কাটিয়ে একটা গোল দেওয়া আর একটা কি বলবো একটা টাই ব্রেকারে গোল দেওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে। একটা কবিতা আর একটা গদ্য, দুটোই গোল, কিন্তু দুটোই শিল্প। কিন্তু ওই যে মাঝ মাঠ থেকে 7 জনকে কাটিয়ে নিজে পড়তে পড়তে শেষ মুহূর্তে নিজের শরীরটাকে তুলে ধরে জালে বল ঠেলে দিয়ে ঘুরে যাওয়া, ওইটার মধ্যে একটা পদ্য আছে। এই প্রায় পড়ে যাচ্ছি, এই একটা পদস্খলন হলো, কিন্তু তবু হলো না, আমি শিখরকে ছুঁলাম। আর একটা খুব সুন্দরভাবে নির্মাণ করে গোল দেওয়া, সেটা গদ্য। তো আমার মনে হয় যে গদ্যে লেখা সেই অর্থে ছন্দবিহীন যে কবিতা, সেটা যখন সেই শিখরকে স্পর্শ করে, আমি বুঝতে পারি যে আমার এইখানে এসে ছুঁচ্ছে সেইভাবে, তখন আমার মনে হয় সেটা কবিতা হয়ে ওঠে। তার কারণ আপনারা খুব দেখবেন যে যে কোনো ভালো খেলাকে, যে কোনো ভালো ছবিকে, ফিল্মকে, যা কিছুই উত্তীর্ণ হয়ে ওঠে আমাদের চোখে, আমরা বলি কবিতার মতো। এটা আমরাই বলি, ইংরেজরাও বলে, আমি শুনেছি ইটস লাইক পোয়েট্রি। ও ম্যাম, দিস ফিল্ম ইজ লাইক পোয়েট্রি। কেন বলছেন? কারণ কবিতাই একমাত্র যে সেই গণ্ডির বাইরে, যে স্পর্শযোগ্যতার বাইরে, ধন্যবাদ, যে যাকে ছোঁয়া যায় না সেই যেন কবিতা হয়ে ওঠে। ফলে আমাকে দেখতে হবে যে যেটা আপাতভাবে আমার কাছে গদ্যের মতো ভাবে আসছে, সেটা কি আমাকে সেই জায়গায় ছুঁচ্ছে, যে জায়গায় হয়তো আজ শ্রাবণের আমন্ত্রণে আমাকে ছুঁচ্ছে, যে জায়গায় হয়তো বাবু মশাই আমাকে ছুঁচ্ছে, যে জায়গায় হয়তো অন্য কোনো কবিতা আমাকে ছুঁচ্ছে, সেই জায়গায় কি সেটা ছুঁচ্ছে? যদি ছোঁয় তাহলে সেটা যেভাবেই লেখা হোক সেটা কবিতা। আর যদি না ছোঁয়, আমার কাছে সেটা কবিতা নয়। তার আরো একটা কারণ আছে। আমি এটা বলতে চাই যে শিল্প খুব ব্যক্তিগত। দিনের শেষে শিল্প নিয়ে এই যে আলোচনা করছি আমরা ঘরে, আমাদের প্রত্যেকের কাছে শিল্পের সংজ্ঞা আলাদা। আমরা একসঙ্গে বসেছি ঠিকই, এক বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু আমার কাছে ভিনসেন্ট ভ্যান গঘের স্টারি নাইট যা, ব্রতদিদির কাছে অন্যরকম, আপনাদের প্রত্যেকের কাছে অন্যরকম। যখন আজকে একটা থিয়েটার অভিনীত হয় মঞ্চে, সামনে 2000 লোক টিকিট কেটে দেখেন, আসলে 2000টা থিয়েটার অভিনীত হচ্ছে। কারণ যতজন শ্রোতা, যতজন দর্শক, ততগুলো শিল্প। এটা টার্কভস্কি আমার খুব প্রিয় একজন পরিচালক, তিনি বলেছিলেন, a book read by 1000 audience, 1000 readers is 1000 books। তো কারণ এটা আসলে শিল্প বিভাজিত হয়ে যায় মানুষের মধ্যে। তার কারণ প্রত্যেকের শিল্প বোধ আলাদা, শিল্প ভাবনা আলাদা, শিল্প চেতনা আলাদা। কি করে একটা ছবি 1000 মানুষের কাছে একই ছবি হয়ে থাকবে? তাহলে তো সে ছবিরও ব্যর্থতা আর দর্শক শ্রোতারও ব্যর্থতা। ফলে কোনটা কবিতা নয় আর কোনটা কবিতা, দিনের শেষে এটা খুব আলাদা। মানে যখন পিকাসো আঁকতে এসেছিলেন, তার পূর্বজরা তাকে ভীষণ অস্বীকার করেছিলেন যে এটা কি। হ্যাঁ, মানে একজন নারীর হাঁটুতে চোখ চলে যাচ্ছে, গোড়ালিটা মাথার কাছ থেকে বেরিয়ে আসছে, সম্পূর্ণ শরীরই বিভঙ্গ, ভাঙা চোরা। তো কেউ তাকে স্বীকার করেননি। কিন্তু পিকাসোকে পরবর্তী সময়, উনি আসলে পরবর্তী সময়ের জন্য আঁকছিলেন। আবার যখন অ্যান্ডি ওয়ারহোল আঁকতে আসলেন, যখন তিনি মেরিলিন মনরোর মুখ এবং ওই
ক্যানকে ব্যবহার করে ছবি আঁকলেন, তখন পিকাসো বলেছিলেন যে অ্যান্ডি ইজ নাথিং বাট এ গিমিক। পিকাসো তাকে গিমিক বলছেন, যাকে সারা পৃথিবী গিমিক বলেছিল, কিন্তু অ্যান্ডি ওয়ারহোল একটা সময় শিল্পী হিসেবে গণ্য হলেন। তো আমার মনে হয় খুব ব্যক্তিগত একটা জায়গা। জীবনানন্দ যখন লিখতে এসেছিলেন, বুদ্ধদেব বসু আর সঞ্জয় ভট্টাচার্য ছাড়া তাকে কজন চিনেছিলেন? এমনকি রবীন্দ্রনাথ, যার দূরদর্শিতার কোনো তুলনাই হয় না, তিনিও জীবনানন্দের কবিতা সম্পর্কে শুধু একটি শব্দ বাক্য করেছিলেন, ব্যয় করেছিলেন, চিত্ররূপময়। কিন্তু জীবনানন্দের যে কি বিস্তার, হয় তিনি বুঝতে পেরেছিলেন কিন্তু কোনো বক্তব্য রাখতে চাননি, নয় তার অনুধাবন করতে আরেকটু সময় লেগে থাকতে হয়। এসব কবি বলার এখানে স্পর্ধা হচ্ছে, কিন্তু এগুলো দলিল। জীবনানন্দ যখন লিখছেন, বুদ্ধদেব চেষ্টা করছেন মানুষকে বোঝানোর যে সবচাইতে বড় আধুনিক কবি এসে গেছে, যে বাংলা কবিতাকে আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু বুদ্ধদেব বসুর কথা কে শুনছে? সঞ্জয় ভট্টাচার্য দরজায় দরজায় ঘুরছেন জীবনানন্দের একটা বই ছাপাবেন বলে, কে তার বই নিচ্ছে? ভ্যান গঘের একটা ছবি বিক্রি হয়নি তার জীবদ্দশায়, কে তার ছবি কিনেছে? ফলে কবিতা, শিল্প, যে কোনো শিল্প খুব ব্যক্তিগত। এবং ওই আমার মনে হয় যে দিনের শেষে কিন্তু আবৃত্তিও ব্যক্তিগত। যখন ওই 5,000 লোক ব্রতদিদিকে শুনছে, 5,000টা আবৃত্তি শুনছে, বেরিয়ে আসি, এটা পরীক্ষা দেওয়ার মতো। এই তুই 16 ক কি লিখলে, আমি সম্পূর্ণ জানলাম যে ও উল্টো উত্তর লিখেছে, তখন আমার হয়ে গেল। যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে, ও বললো ওটা তো 2.3 এসছে। আমি শিখলি, আমার তো 7.4 এলো। শিল্পও এটা, ও দেখবে আমার ঠিক পাশের লোকটাই যা জানবে, আমি তার উল্টোটা জানবো, এবং তবেই একটা শিল্পের সার্থকতা। সে যদি লক্ষ্য ভাগে ভাগ হয়ে না যেতে পারে, তাহলে সে কিসের শিল্প? আমার কাছেও স্টারি নাইট যা, ব্রতদিদির কাছেও তাই, আপনাদের প্রত্যেকের কাছেও তাই, তাহলে তো সে স্থানু, তার তো কোনো গতি নেই। কিন্তু প্রত্যেক শিল্প তো ধাবমান। শেষের কবিতা তো আজও ছুটছে, রক্তকরবী তো আজও ছুটছে কারণ সে 10 দিকে যেতে পারছে, লক্ষ্য দিকে ধাবমান, লক্ষ্যজন লক্ষ্যভাবে নিচ্ছে। এবং আবৃত্তিও তাই। আপনি যখন আবৃত্তি করবেন, আমার মনে হয় আপনারা যারা করেন প্রত্যেকেই শিখছেন বলেই এখানে আছেন, এবং আবৃত্তিকে ভালোবাসছেন বলেই এখানে আছেন। তাকে ওই লক্ষ্য ধারার ধারক হতে হবে। মানে আমি হয়তো সারা জীবনে, আপনি হয়তো রবীন্দ্রনাথের একটাই কবিতা বললেন, কিন্তু তা সত্ত্বেও রবীন্দ্রনাথের সমস্ত কবিতা আপনাকে পড়তে হবে ওই একটা কবিতা বোঝবার জন্য। আপনি হয়তো একই লাবণ্যপূর্ণ প্রাণটাই গাইলেন, সারা জীবন হয়তো ওটাই গাইলেন, কিন্তু রবীন্দ্রনাথের 2,500 গানের মধ্যে অন্তত 500 গান আপনাকে বুঝতে হবে, জানতে হবে, তবে গিয়ে আপনি একটা গানের কাছে পৌঁছতে পারবেন। আমার মনে আছে যে সবকিছুর অনুশীলন থাকে, তো আমি এটা একবার লিখেও ছিলাম যে পিকাসো একবার একটা ক্যাফে দেখছি, ক্যাফেটায় আমাদেরও যাওয়ার সৌভাগ্য হয়েছিল, প্যারিসের একটা ক্যাফেতে। একবার এরকমই একটা টিস্যুর উপরে কফি দেওয়া হয়েছিল, তো উনি যতক্ষণ বিল আসছিল ততক্ষণ ওখানে আসছিলেন, তো ততদিনে পিকাসো হয়ে গেছেন। তো যিনি মালিক তিনি স্বয়ং এসছেন, কারণ পিকাসো কফি খাচ্ছেন। তিনি যখন বিলটা মেটাচ্ছেন পিকাসো, তখন উনি দেখেন যে ন্যাপকিনটা ভাঁজ করে পিকাসো পকেটে রাখছেন। তখন ওই রেস্তোরাঁর মালিক বলেন যে যদি কিছু মনে না করেন, এটা কি আমি রাখতে পারি? আপনি তো আমার রেস্তোরাঁ বসে আসলেন। তখন পিকাসো বলছিলেন হ্যাঁ রাখতে পারেন, তো তাহলে আপনাকে 3,000 ইউরো, তখন সেই সময় 3,000 ইউরো দিতে হবে, তখন ওর দাম সেরকম চলছে। রেস্তোরাঁ মালিক অবাক হয়ে বললেন আপনি তো এটা 3 মিনিটে আনলেন। বললেন না, এটা আমার 30 বছর লেগেছে। আপনি 3 মিনিট আমায় দেখছিলেন, আসলে এর পিছনে 30 বছর আছে। তো আসলে আজকে যে ব্রততী বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখছি, কেউ কেউ গুণমুগ্ধ হচ্ছি, কেউ কেউ ঈর্ষান্বিতও হচ্ছি, এবং ভাবছি কিভাবে ব্রততী বন্দ্যোপাধ্যায় হওয়া যায়। তাহলে তার পিছনের ওই 35 বছর 40 বছরের ওই তৈরি হওয়াটা দেখতে হবে। আজকে আমি যখন মারাদোনার একটা গোল দেখছি, আমাকে তাহলে ওই ছোটবেলা থেকে ওই গোলটা পর্যন্ত আসতে হবে। আমি মাঠে নেমে যদি ভাবি ওই গোলটা দেব, ও তো পড়তে পড়তে 7 জনকে কাটিয়ে হয়ে গেল, ওটার পিছনে 30 বছর আছে। আসলে সমস্ত সার্থক শিল্পের পিছনে অনেক ব্যর্থতা আছে, অনেক লড়াই আছে, অনেক রক্তক্ষরণ আছে। সেটার মধ্যে দিয়ে না গেলে আমিও সার্থক শিল্পের কাছে পৌঁছতে পারবো না, আমার মনে হয়। আমার মনে হয় ওরা ওদের কিছু প্রশ্ন থাকতে পারে। আমি তোমাদের কারা প্রশ্ন করতে চাও হাত তোলো, আর
শুভায়ন বা শ্রাবন্তী একটু যাও গিয়ে ওরা কঠিন কিছু প্রশ্ন করবেন না, আমি কিন্তু পড়ে আসিনি। এই কেন তুমি তো আমার একটু জানা যাচ্ছে যে বলবো এটাও শুনতে পাচ্ছি না। এই যে আমরা যে কবিতার আবৃত্তি করি, আমাদের সবসময় দুটো জিনিস থাকে যে ধরো একটা জয় গোস্বামীর বই আমরা পুরোটা পড়লাম, তার মধ্যে অনেক কবিতা প্রচন্ডভাবে মনকে ছুঁয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটা আবৃত্তি করতে পারছি না, আবৃত্তি যোগ্য কবিতা এরকম কিছু থাকে। তো এখন আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কবিরা কবিতা লিখছেন আবৃত্তিকারকে ভেবে, হ্যাঁ, যে আবৃত্তিকার আবৃত্তি করবেন এই ভেবে একটা কবিতা লিখছে। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আবৃত্তিকাররা আবৃত্তি করবেন ভেবে লেখা কবিতা, আর কবির কাছে আমরা যে বলি কবিতা আসে সেইভাবে যে কবিতা লেখা, মানে দুটোর কি মানটা সমমান বলে? এটা তো প্রথম কথা। মানে ধরো আমি তোমায় বলছি যে কোন একটা প্রদর্শনীতে বিক্রি হবে ভেবে আমি ছবি আঁকলাম, আর এই ছবিটা না এঁকে আমি থাকতে পারছি না বলে একটা ছবি আঁকলাম, সেই দুটোর মধ্যে মানের তফাৎ হতে বাধ্য। হয়তো সেটা কি হতে বাধ্যই। আমি তোমায় মানে আমি বলি ধরো কত অসাধারণ সব গান লেখা হয়েছে, তো গানটা যখন কোন একটা ফিল্মের গান, বাংলা ছবির গান ধর, হ্যাঁ, তো সেটা তো যখন যিনি গীতিকার, হ্যাঁ, যিনি লিখেছেন তাকে তো পুরো সিচুয়েশনটা বলে দেওয়া হয়েছে যে এটা উত্তম কুমারের লিপে হবে বা এটা সুচিত্রা সেনের লিপে হবে, উনি গানটা লিখেছেন, পরে হয়তো কেউ হেমন্ত মুখোপাধ্যায় বা কেউ বাঁশরীলরা হতে পারে সুর করেছেন, তার মানে যে সে গানটা মানে মানের দিক থেকে সবসময় খারাপ হবে এমন কোনো কথা নেই। এইখানে আমি একটা তোমার সঙ্গে মৃদু তর্কে যাব, সেটা হচ্ছে যেহেতু আমাকে গান লিখতে হয়, বা মানে আমিও দীর্ঘদিন ধরে গান লেখার চেষ্টা করছি ছবির জন্যই মূলত। এবার গান লেখার কারিগরিটা আলাদা, মানে যখন যে মানুষ কবিতা লেখে সেই যখন একটা ছবির গান লিখতে বসে বরাত নিয়ে, তখন তার মনস্তত্ত্বটা বদলে যায় কিন্তু। এবং মানে সেই মানে ওই যে লেখে সে আমি নয়, কেন যে আমায় দোষী করো, তো তখন কিন্তু আমি একটা চল রাস্তায় সাজি ট্রাম লাইন লিখি না, মানে সেটা অন্য মানুষ লেখে, সেটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, এবং তার উপর ওটা আসলে কবিতাই ছিল, ওটা দেবদাকে দিয়ে দিয়েছি, আমি বলেছি শুট করো, কিন্তু এবার সবসময় মানটা খারাপ হবে বলা যায় না। সুভদ্রা বেহালার ছেলে, ওটা তো রিকোয়েস্টে, বা রজনীগন্ধা কফিন, সবই তো রিকোয়েস্টে, মুজিবের উপর লেখা কবিতা সব রিকোয়েস্টে, কিন্তু সেগুলো এবং প্রত্যেকটা হিট, অনেক সময় মল্লিকাদি যেমন আমাদের বলতেন অমুক নিয়ে বিশেষ সংখ্যা করছি, বা দেশ পত্রিকা বলতো বর্ষা সংখ্যা করছি, একটা বৃষ্টির কবিতা দেবে, বৃষ্টি। কিন্তু আমার যেটা মনে হয় যে যত আমি শর্তের কাছে যাব তত আমার একটা বোঝাপড়া থাকে শিল্পের সঙ্গে, যত আমি শর্তের কাছে যাব। আজকে মানে আমি বলছি না যে আজকে রোহিত শর্মা ভালো ক্রিকেটার নয়, তা নয়, কিন্তু তাকে অনেক কিছু মাথায় রাখতে হয় যেটা হয়তো গাভাস্করকে রাখতে হতো না। সময় বদলেছে, সবকিছু বদলেছে, কিন্তু আমার যেটা মনে হয় যে আজকে আমার লেখার মধ্যে যদি মানুষকে সংযুক্ত করার গুণ থাকে, আবৃত্তিকার নিজেই সেই লেখাটা বেছে নেবেন। আমি কি কোনোদিন ব্রতদিদিকে গিয়ে বাড়িতে বলেছি, ব্রতদিদি আমি তো বাড়ি চিনি, এলেই যেতে পারি, যে আমার এই দুটো বই বেরিয়েছে, এখান থেকে তুমি এই 15টা কবিতা একটু ক্যাসেটে রেকর্ডিং করবে? আমি কোনোদিন বলেই উঠতে পারবো না। কিন্তু আমি কোথাও জানি হয়তো যে যদি ব্রতদিদির কখনো মনে হয় যে শ্রীজাতর এই লেখাটা ওই শেষ মানুষটা অব্দি যাবে, তাহলে ব্রতদিদি নিজেই পড়বেন নিজের আগ্রহ থেকে, এবং সেটাই হয়তো আমার কবিতার একটা প্রাপ্তি, যে আমার কবিতা মনে আছে জয়দা বারবার করে বলেন এটা, একবার জয়দার সঙ্গে দেখা, তো তখন আমি একটা কোথাও বাইরে থেকে ফিরছি, আর সারাটা রাস্তা জয়দার বই পড়েছি, তো এবং ফিরে জয়দার সঙ্গে কোথাও একটা দেখা, আমি বললাম আমি বহরমপুর থেকে ফিরছি গাড়িতে, সারা রাস্তা আপনার বই পড়ছিলাম। কিন্তু এবার সেই কথাটাও জয়দাকে বলেছি, কিন্তু জয়দা একটা কথা বলবো, এই বইটা থেকে আমি কোনো কবিতা মঞ্চে আবৃত্তি করবো না। তো জয়দা দেখছি আমাদেরকে ডাকে মুচকি মুচকি হাসছে, বলে এই কবিতাগুলো আমি নিজে নিজে পড়বো। তো এটা হচ্ছে যেডি বলবেন এটা তার উপর একেবারেই। এবং অনেক কবি থাকেন যাদের আবৃত্তিযোগ্য লেখা থাকে, অনেক লেখা থাকে না, যেমন জয় গোস্বামী। ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ কি ব্রতদিদি পড়বেন না প্রত্নজিৎ পড়বেন? সেটা তো সেখানে এটা খুবই ব্যক্তিগত কিছু লেখা। কিন্তু আবার অনেক কবি থাকেন যারা মহান কবি, কিন্তু যাদের লেখা হয়তো আবৃত্তিযোগ্য নয়। উৎপল কুমার বসুর কটা লেখা
মঞ্চ থেকে পড়া যায়। আবার এটা যেটা শ্রবণা বলছে যে কিছু কবি লেখেন, ওই তোমাকে আমি শেষে আজকে এই শুধু- প্রশ্নটা করবো, শুধু আবৃত্তি যে চাই। দুটো একটা প্রশ্ন আছে সেটা একদম শেষে করবো, এখন করবো না। আচ্ছা, ওর আগে করে নি, হ্যাঁ, আর প্রশ্ন যদি কারো থাকে। উঠে দাঁড়িয়ে পরিষ্কার গলায় জোরে বলে দে। দাঁড়াও নাম বলে বলে। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর আবৃত্তি শুনি এবং তারা নাম না জানা অনেক কবি কবিতা বলে, কিন্তু কোথাও যেন আমার মনে হয় যে ওই সেই কবি তাদের রিকোয়েস্ট করেন আর কি তার কবিতাগুলো প্রচার করার জন্য, সেই জন্য কবিতাগুলো বলে বলেই এবং সেই কবিতার যে একটা একটা যে তৃপ্তি বলে যে একটা ব্যাপার থাকে, ভেতরের যে একটা স্যাটিসফ্যাকশন থাকে, সেই স্যাটিসফ্যাকশনটা তো কোনোভাবেই সে আবৃত্তিকারের কণ্ঠেও আসে না। কবিতার যে ভাষাটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়, কারণ আমরা যখন কবিতা পড়ি তখন সেখানে একটা কোথাও একটা কবিতাটাকে আমি অন্বেষণ করি, খুঁড়ে বার করি। এই খুঁড়ে বার করার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু কোনোভাবেই যেন তৈরি হয় না। তবু কিন্তু সেই সমস্ত কবিতাগুলো নিয়ে বা সেই অন্যান্য যারা ছোট ছোট যে আবৃত্তি চর্চা যারা করে, তারা কিন্তু ছোট ছোট বাচ্চাদের শেখাচ্ছে। হ্যাঁ, সেটা আমার মনে হচ্ছে এইটাকে কিভাবে প্রতিরোধ করা যায়। বড় প্রশ্ন, এবং এটা নিয়ে আমি 1-2 বার লিখতে গিয়ে এত তিরস্কৃত হয়েছি।